কয় যে তোমাকে নোটিশ দিয়ে গেলাম, এই তোমাকে 1 মাস পরে উঠুন না। আমি উঠবো না, আমরা 1 মাস পরে দেখা যাইব নি। তো যেমনটা শুনছিলেন যে এই জায়গাটা বিবিএর জায়গা, পদ্মা সেতু কর্তৃপক্ষের জায়গা, তাদের কনস্ট্রাকশন ইয়ার্ড ছিল এখানে, আপনারা যেমনটা দেখছেন। তো এই জায়গাটা তাদের প্রয়োজনে এখন তারা খালি করবে। কিন্তু এই যে পদ্মা ভাঙন কবলিত মানুষ, অসহায় মানুষ, এই মানুষগুলোই বা যাবে কোথায়? এখন সরকার, প্রশাসন এবং পদ্মা সেতু কর্তৃপক্ষের সমন্বিত একটা অংশগ্রহণ এবং সিদ্ধান্তই পারে এদের মূলত একটা পুনর্বাসন করতে। সেই জায়গাটায় যদি তারা একান্তই ব্যর্থ হয়, তাহলে এটা আসলে দুঃখজনক একটি ঘটনা হবে মনে করছি। কিছুই করুন না, যে খাজনা জমিন সাবেক একটু বিচরে 50,000 টাকা বিঘা, 5 কাঠা জমিন পড়ে জায়গা আপনার ধরেন এই 12-13 হাজার টাকা পড়ে যায় 5 কাঠা জমিন। তো আমার স্বামী একলা খাড়িয়া মানুষ, এই বদলা কামলা চলে না, বৃষ্টি বাদলের মধ্যে 5টা পোলাপান নিয়ে খামু না, আবার ওই খাজনা জমিনের টাকা আবার বছর শেষে বাস করবো। আর এই যে কিস্তি উঠে এখানে বাড়িঘর ভাঙ্গাইছি, এখানে বাড়িঘর ভাঙ্গাইছি ধরেন 8 মাস, আমার হয়েছে 8 মাস, আমি আগুন মাসে বাড়ি ভাঙ্গাইছি। তো এখানে 8 মাস পরে এখান থেকে কিস্তি শোধ হয় নাই, এখন আমার ফিরা কি কিস্তি দিব? এখন আমার হাতে নাই টাকা। ওই যে আজকে আনলাম ভেন্ডি ভাজি করলাম আর নদীতে ডাল রান্নাম। ওই যে 2 বছরের একটা বাচ্চা আছে, এই বাচ্চা ধরেন খাইতে পারে না। এই বাচ্চারা যে 20 টাকা 10 টাকা যে দোকানে খাওয়াম, সেটারও কোনো সামর্থ্য নাই। আমার 5 ছেলে মেয়ে, 1 মেয়ে 4 ছেলে। এই যে ছেলে, এরা কি কাজ করবো? নিজের জমি জমা যদি থাকতো তাহলে ধরেন গরু বাছুর পালতাম, ঘাস কুটা কাটতে পারতো। এখন তো নিজে ওই বাচ্চার মতো নিয়ে নেই। এই ছেলে কি কাজ করবো? কি কাজ আছে? না না, কিচ্ছু না, 2 কেজি চাইলো না। না না, কিচ্ছু না, আমরা এখানে 8 মাস ধরে আছি, কিচ্ছু না, এটা সুতাও না। যদিও সরকারের মাধ্যমে থেকে কিছু দেওয়া থাকে, আমরা পাইনি, কারা খাইছে এটাও বলতে পারি না। কিছু হয়তো যদি সরকারকে আমরা দিছি, দিলে আমরা চোখে দেখি নেই, পাইনি। তা আমরা এটা না পাই, আমরা কম খেয়ে আমরা পাইছি। আমরা 2 কেজি চাইলো না। এই যে আজকে যে এখানে 2টার বেশি বাজে গেছে, যে এখানে রান্না বাড়া হইলো। 1 কেজি ভেন্ডি আনছি, আধা কেজি ডাইল আনছি, এই যে রানলাম, এই যে পোলাপান রেখে। আমরা একটু থাকার জায়গা চাই। হ্যাঁ, আর থাকার জায়গা চাই। মোট কথা চরে মরে দিলে যাম না, চরে থেকে আমাকে সর্বহারা করে দিছে, শেষ। হ্যাঁ হ্যাঁ, এখন আমাকে সাবেকের ভিতরে যদি একটু জায়গার বাস করে দেয়, সবচেয়ে বেটার, আমরা এটাই খুশি হমু। আর সেটাও যদি সরকারের কোনো দিকে না পায়, তাহলে যেন আমাকে বাড়িঘর ভাঙ্গার যাবত যেন আমাকে কিছু খরচ বাবদ যে কিছু হাতে হাতে দেয়, ঘরে ঘরে। কারো ওই যে নেতা মাধ্যমে, চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে দিলে, হ্যাঁ হ্যাঁ, আগে হইলে মেন হলো জায়গার দাবি করি। যদি জায়গা সরকারের মাধ্যমে থেকে নাই থাকে, নাই দেওয়ার মতো, তাহলে যে আমাকে ওই ব্যবস্থা করে। হ্যাঁ হ্যাঁ, আমরা যদি একটু যাইতে পারি, হ্যাঁ হ্যাঁ, একটু যাইতে পারি, এইটাই। হ্যাঁ হ্যাঁ, আর আমাকে যদি একটু জায়গার ব্যবস্থা না করে, আমাকে যদি কিছু অনুদানও না করে, তাইলে আমরা যামই না। মোট কথা আমরা যাবো না, আমাকে লাজ যাইব। ও বেকুয়া লাগো ডাক ডাকুম, আমরা মরিয়া যাই, আমাকে বেকুদা গাঙ্গে হেলাই দিও, শেষ। যেমনটা দেখছেন, গত বছর প্রায় 200 পরিবার এই পদ্মার ভাটিতে মাঝিকান্দির চর থেকে ভাঙন কবলিত হয়ে এই বিবিএর জায়গায় তারা আসলে আশ্রয় নিয়েছে। এই বিষয়টি মিডিয়া ওরকম কাভারেজ করে নাই, বা এদেশের কর্তা ব্যক্তি যারা আছে, বা তারা ওইভাবে প্রশাসন থেকে শুরু করে সরকারি ব্যবস্থাপনায় তেমন কোনো সাহায্য সহযোগিতার হাত বাড়ায় নাই। এটা কিন্তু আমি জানি। তো সেই থেকেই বলছি যে আজকে দেখেন বাস্তবতাটা কী হয়েছে। আজকে এই বছরে যেই মাঝির ঘাটের ভাটিতে যে ভাঙনটা ধরছে আপনারা দেখছেন, এই হলো সেই মাঝির ঘাট। যেমনটা দেখছেন, এই মাঝির ঘাটের বর্তমান চিত্র। আজকে ডাম্পিং চলছে। তো সেখানটাতে একবার খেয়াল করেন, মিডিয়ার কোনো অভাব নাই, দানশীল ব্যক্তির কোনো অভাব নাই, নেতার কোনো অভাব নাই, সব কিছুই আছে, অনেক কিছু আছে, এবং কোটি কোটি টাকা খরচ করে সেখানে ডাম্পিং চলতেছে। কিন্তু এই যে পরিবারগুলো যারা একেবারে অসহায়, শত শত পরিবার, এদের কথা কেউ কি একবারও ভাবছেন যে এদের আসলে পুনর্বাসন কী হতে পারে, বা এদের জীবন জীবিকা কী হতে পারে? ইনশাল্লাহ এই ব্যাপারটাতে সরকার সর্বোচ্চ বিবেচনা করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।